আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা সার্টিফিকেট ছাড়াই 2000 যাত্রীর দেশে প্রবেশ, 12 এয়ারলাইন্সকে জরিমানা। কাল দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় ভোট, শান্তিপূর্ণ হবার আশা আওয়ামী লীগের, ইভিএম নিয়ে ফের অভিযোগ বিএনপি। চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আহত আরও এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু, পূর্ব শত্রুতার জের বলছে পুলিশ। নিম্নমুখী চালের বাজার, সরবরাহ কম, শীতের সবজিতে স্বস্তি। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে 35 জনের প্রাণহানি, আহত 6 শতাধিক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে সাংবাদিক মানিক সাহা হত্যার পুনঃ তদন্ত চান সহকর্মীরা, ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবি। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার পর গত এক মাসে প্রায় 2000-এর মতো যাত্রী প্রবেশ করেছে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানালেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। আর যেসব এয়ারলাইন্স এসব যাত্রী পরিবহন করেছে তাদেরও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। জসিম জুয়েলের রিপোর্ট। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ, কোথাও আবার তৃতীয় ঢেউ। এ অবস্থায় দেশে প্রথম ঢেউয়ের ভুল ত্রুটি বিশ্লেষণ করে প্রণয়ন করা হয়েছে কর্মপরিকল্পনা। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না টেস্ট ছাড়া যাত্রী প্রবেশ। বিমানবন্দরের পরিচালক জানালেন, গত এক মাসে প্রায় 2000-এর মতো যাত্রী করোনা সার্টিফিকেট ছাড়া প্রবেশের চেষ্টা করেছেন। সার্টিফিকেট ছাড়া আসছে এরকম যাত্রী সংখ্যা হলো 1899 জন যাত্রী। তো এই যাত্রীগুলোকেও তো আমরা অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছি, এবং এই যাত্রীগুলো যেসব এয়ারলাইন্সগুলোতে এসছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। সতর্ক করার পরও প্রায় সবগুলো এয়ারলাইন্সই সার্টিফিকেট ছাড়া যাত্রী পরিবহন করছে বলে জানালেন বিমানবন্দরের এই পরিচালক। এর মধ্যে মালিন্দো এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার এশিয়া, সৌদিয়া, সিঙ্গাপুর, ইউএস বাংলা, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ারলাইন্স, ইত্তেহাদ, ফ্লাই দুবাই, টার্কিশ এয়ারওয়েজ, সালাম এয়ার সহ বেশ কিছু এয়ারলাইন্স সার্টিফিকেট ছাড়া যাত্রী পরিবহন করেছে। ওরা পিসিআর টেস্ট ছাড়া যাত্রী নিয়ে আসার কারণে আমরা ওই যাত্রী সংখ্যা অনুযায়ী আমরা তাদেরকে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তাদেরকে জরিমানা করে আর কি। কোনো এয়ারলাইন্স পজিটিভ সার্টিফিকেট থাকা সত্ত্বেও নিয়ে আসছে, সেই জন্য তাকে যাওয়ার চড়া হারে তাকে জরিমানা করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ফেরত যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেক্ষেত্রে তারা পছন্দ মতো থাকার হোটেল বেছে নিতে পারেন। হোটেলের বিষয়টা আসছে হলে কিন্তু যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের জন্য, যেটা নাকি 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে। তো তাদেরকে এখান থেকে নেওয়ার পরে তাদের পছন্দ মতো একটা হোটেলে আর্মির তত্ত্বাবধানে পৌঁছে দেওয়া হয়। সার্টিফিকেট ছাড়া যেন কোনো যাত্রী প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে বিমানবন্দর কর্তৃপক্ষ। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 9 আর মহিলা 4 জন। মৃত 13 জনের মধ্যে 10 জনই ঢাকা বিভাগের। মোট মারা যাওয়া 7862 জনের মধ্যে ঢাকা বিভাগের 4355 জন, যা 55.39%। এর পরবর্তী অবস্থানে চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নতুন করে শনাক্ত হয়েছে 762 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,26,485। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,71,123 জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 199টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 13,678। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 34,31,792।
দ্বিতীয় ধাপে কাল ৩৪ জেলার ৬০ পৌরসভায় ভোট গ্রহণ। এর মধ্যে ২৯ পৌরসভায় ইভিএমে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দিনাজপুর সদর, বীরগঞ্জ এবং বিরামপুর পৌরসভায় ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট হবে। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ৪টি পৌর নির্বাচনে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া, বাগেরহাটের মংলা, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজীপুর, ঝিনাইদহের শৈলকুপা এবং নোয়াখালীর বসুরহাট সহ ৬০ পৌরসভায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় ব্রিফিংয়ে একথা জানান তিনি। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা সরকারের দায়িত্ব। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকায় কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। দলীয় মনোনয়ন ক্ষেত্রে নরসিংদী পৌরসভা ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ তথ্য প্রমাণ সহ পাওয়ার পর আমরা ইতিমধ্যে আমাদের প্রার্থী পরিবর্তন করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি। ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই অভিযোগ করেন তিনি। বলেন, ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ ইভিএম পদ্ধতি থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ভ্যাকসিন ক্রয়ের নামে লুটপাট চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমি সবাইকে আন্তরিকভাবে ইভিএম কে টেকনোলজিকে কন্ট্রোল করে এত বড়ভাবে কারচুপি করা যায়, ফলাফল পাল্টে দেওয়া যায়। আপনি দেন ভোট দিবেন আম মার্কায়, ভোটার ওখানে ঠিক করা থাকবে ওটা যাবে জাম মার্কায়। সব ব্যবসা। আরেকটা আপনার ইলেকশন কমিশন যে ব্যবসা করেছে, বিশাল ব্যবসা করেছে ইভিএম দিয়ে, যেটার দাম হয় আপনার ১২০০ টাকা, সেটা কিনেছে ৩৬০০ টাকায়। চট্টগ্রামে নির্বাচনী সংঘর্ষে আহত আরও এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এদিকে পুলিশ বলছে পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গত ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় নগরীর দেওয়ানবাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মী। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কর্মীরা হত্যার বিচার দাবিতে দেওয়ানবাজার এলাকায় সড়ক অবরোধ করে। স্থানীয়দের দাবি, প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী আশিক। এই যে মহিউদ্দিন, সাবু, তার আকবর, বাবু, এরা সবাই ওনার সাথে বুড়ি মার্কা ইয়ে করতেছে। আমরা তো ওইটা দেখছি, কিন্তু তার 10 মিনিট পরে শুনি ও আমাকে ফোন করে, ভাইয়া আমাকে ছুরি মেরেছে। সবাই ওদেরকে ধৃত করার পরও ওরা কিন্তু বিশেষ একজনের ইঙ্গিতে ওখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। অস্ত্র মামলা থেকে শুরু করে হত্যা মামলারও আসামি। নিহতের স্বজনদের অভিযোগ, সন্ত্রাসী হামলার পর মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করেনি। থানা নিয়ে গেছিল, এদেরকে নিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কতগুলো পাওয়ারশালী মানুষ বাসা নিয়ে এদেরকে ছাড়ে দিয়েছিল। এখন আমরা বর্তমানে 3 জনের নামে করছি, আরও অনেক আছে, অজ্ঞাত আছে আরও। এদিকে পুলিশ দাবি করেছে পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। যখনই মামলা রেকর্ড হয়েছে, ঘটনাটি ঘটেছে, তখন থেকেই আমরা পুলিশি তৎপরতা চালাচ্ছি। এখন বিভিন্ন জায়গায় আমরা অভিযানও চালিয়েছি। এর আগে গত মঙ্গলবার নগরীর পাঠানটুলিতে নির্বাচনী সহিংসতায় নিহত হন আজগর আলী বাবুল নামে এক আওয়ামী লীগ কর্মী। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাজারে চালের দাম কমতে শুরু করেছে। সব ধরনের চাল কেজিতে 1-2 টাকা কমেছে। তবে মিলাররা দাম ধরে রাখায় চাল কিনছেন না ব্যবসায়ীরা। তাই খুচরা বাজারে চালের সরবরাহ কমেছে। এদিকে ভোজ্য তেল ও চিনির দাম এখনও বাড়তি। তবে শীতের সবজিতে স্বস্তিতে ক্রেতারা। মেহেদি হাসানের রিপোর্ট।
কারওয়ান বাজারের এই অংশটি সবসময় চালের বস্তায় ঠাসা থাকে। ফ্লোর থেকে শুরু করে ভবনের ছাদ পর্যন্ত স্তরে স্তরে সাজানো থাকে চালের বস্তা, কিন্তু এখন অনেকটাই ফাঁকা। দোকানিরা বলছেন গত কয়েকদিনে সব ধরনের চালের দাম কিছুটা কমেছে। মোটা চালের কেজি এখন ৪৫ টাকা, সরু চালের দামও কমেছে কেজিতে ১ টাকা করে। বিদেশ থেকে চাল আমদানি শুরু হলে দাম আরও কমবে, কিন্তু মিলাররা দাম ধরে রাখায় নতুন করে চাল কিনছেন না ব্যবসায়ীরা। ইম্পোর্ট করবে, ইম্পোর্টের মাল ভিতরে যদি দেশে ঢুকে তাহলে তো বাজারে একটু কমে যাবে, এই জন্য আমরা চাল উঠাতে পারছি না। মিলাররা এখন আমাদের কাছে দাম তেমন একটা কমাচ্ছে না। ওরা কমাচ্ছে হয়তো কেজিতে, দেখা যাচ্ছে কুইন্টাল 1 টাকা কমাইছে কেজিতে, যেটা বাড়াইছে 60 টাকা, কমাইছে 1 টাকা। এদিকে গেল এক সপ্তাহের মধ্যে চিনির দাম কেজি প্রতি বেড়েছে 5 টাকা, আর এক মাসে সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 20 টাকা। খোলা সয়াবিন আমাদের কিনা পরে 119 টাকা, আমরা 122 টাকা বিক্রি করি। আর ইন্ডেক্সের রূপচাঁদা কিনা পরে 590, আমরা 600 টাকা বিক্রি করি। এই দাফে দাফে বাড়তে আছে, এখনো বাড়ার ভিতরে আছে। সামনে যে আবাস দিছে তাতে আরো কত বাড়বে সেটা কোম্পানিরা জানে। ক্রেতারা বলছেন এ পণ্যগুলো আমদানি করলে দাম নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায়ীদের ইচ্ছা মাফিক আর কি, এটা যেমন মনে করেন এই যে চাউল আমদানি করলে দাম কমবে, ওই আমদানি হয়েছে, দাম তো কমে নাই। ছুটির দিনে কাঁচাবাজার শীতের সবজিতে ঠাসা, তাই প্রায় সব ধরনের সবজির দামও কম। এই ফুলকপি 15 টাকা 20 টাকা, বকুলে 20 টাকা 25 টাকা, পাতাকপি 20 টাকা 25 টাকা। মালের দাম তো অনেক আছে থেকে এখন নিচে পড়ে গেছে গা, সব মালের দাম। আগে এক পিস প্রতি পিস লাউ ছিল মনে করেন 60 টাকা পিস, এক পিস লাউ 30 টাকা তাইছে। বাজারে খাল বিল নদীর মাঝে সরবরাহ ভালো থাকায় দামও বেশ কম। মাংসের দাম আগের মতোই আছে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ইন্দোনেশিয়ায় 6.2 মাত্রার ভূমিকম্পে 35 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 6 শতাধিক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাজেনে এলাকা। এখানেই আহত হয়েছে বেশি সংখ্যক মানুষ। সুনামি সতর্কতার আশঙ্কা করা হলেও এখনও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তবে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। স্থানীয় সময় শুক্রবার গভীর রাত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সোলাওয়েসি দ্বীপ। মাত্র 7 সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাণ হারান বহু ঘুমন্ত মানুষ। মুহূর্তেই বহু ঘরবাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে। পরে আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা জায়গায় অবস্থান নেয়। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নরের দপ্তর, হোটেল সহ 60টি স্থাপনা। এদিকে ভূমিকম্পের প্রভাবে একটি হাসপাতাল ভেঙে পড়লে ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে বহু রোগী ও হাসপাতালের কর্মী। প্রাণ বাঁচাতে অন্যত্র সরে গেছে কয়েক হাজার বাসিন্দা। তবে সোলাওয়েসি দ্বীপে যাওয়ার বেশ কয়েকটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজেনে থেকে 6 কিলোমিটার উত্তর পূর্বে 10 কিলোমিটার গভীরে। ছোট্ট একটি ভূমিকম্পের পরে বড় মাত্রার ভূমিকম্পটি হয় রাত 1টার দিকে। এখন পর্যন্ত 26টির বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর প্রভাবে 3টি ভূমিধ্বস হয় ক্ষতিগ্রস্ত এলাকায়। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ঢাকা আরিচা মহাসড়কে আজও যানজট, সেতু সংস্কারের সময় লাগবে 3 সপ্তাহ। দিনে বাজার, রাতে পার্কিং, আবাসিক এলাকায় রাস্তা দখলে বিপাকে মিরপুরবাসী। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। করোনাকালে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সৃজনশীল পুস্তক শিল্প। এই খাতের সাথে যুক্ত ব্যবসায়ী প্রকাশক তো বটেই, কয়েক লাখ মানুষের জীবন জীবিকাও তাই হুমকির মুখে। প্রকাশকরা মনে করছেন এমনিতেই মানুষ বই বিমুখ হয়ে পড়েছে, তার উপর করোনাকালে সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড স্থবির হওয়ায় সংকট বেড়েছে। এই অবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতা চান প্রকাশক ব্যবসায়ীরা। বই ব্যবসার হালচাল নিয়ে আদিত্য মামুনের 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। করোনার থাবায় সবকিছুর মতোই তছনছ হয়েছে পুস্তক শিল্প। বেশ কয়েক মাস ঘোরেনি প্রেসের চাকা। এ অবস্থায় অনিশ্চয়তার হতাশায় দিন কাটছে এ খাতের প্রায় 10 লাখ মানুষের। শুধু ছাপা শিল্পই নয়, বই বিক্রি এখন শূন্যের কোটায়। এক একটা প্রেসে ন্যূনতম 20 জন 22 জন করে
ওয়ার্কার আছে, সব মিলে আপনার 5-7 লক্ষ লোক এই শিল্পের সাথে জড়িত আছে। 2020 সালের গ্রন্থমেলা শেষ হতে না হতেই করোনার ধাক্কায় আগে থেকে ছাপানো বইগুলো বিক্রি হয়নি ঠিকভাবে। নতুন বছরে এসেও আশার আলো দেখতে পাচ্ছেন না তারা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে সৃজনশীল প্রকাশনীর সাথে সম্পৃক্তরা। না পারছি সদস্যদের কোনো সুন্দর গাইডলাইন দিতে, গাইডলাইন আমাদের কাছে নাই। স্টুডেন্ট ছাড়া আমাদের এই ব্যবসা করার কোনো সুযোগ বাইরে আর নাই। মানুষের বই পড়ার অভ্যাস কমেছে, আবার প্রয়োজনীয় তালিকার মধ্যে বই না থাকাও সংকটের অন্যতম কারণ। তারপরও আবার করোনার ধাক্কা পেছনে ফেলেছে এই খাতকে। অন্যান্য ব্যবসাগুলো যেহেতু সবার সাথে সম্পৃক্ত ব্যবহার্য জিনিস, সেই ব্যবসাগুলো যেরকমভাবে খুব দ্রুতই তাদের পূর্বাবস্থায় ফিরে এসেছে, সৃজনশীল প্রকাশনাটা কিন্তু পূর্বাবস্থায় ফিরতে পারেনি। সৃজনশীল বই ব্যবসার অস্তিত্ব ধরে রাখতে সরকারি প্রণোদনা ও ব্যবস্থাপনায় বই কেনার বিকল্প দেখছেন না প্রকাশকরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারে দেবে যাওয়া সালেহপুর পুরান ব্রিজের মেরামতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ফাটলের কারণে বুধবার রাত থেকে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নতুন সেতুর 1 লেনকে 2 লেন করা হয়েছে। এতে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ব্রিজটি মেরামতে 3 সপ্তাহ সময় লাগতে পারে। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। দেবে যাওয়ার প্রায় 2 দিন পর সড়ক ও জনপথ বিভাগ সেতুটির মেরামত কাজ শুরু করে বেলা 3টার দিকে। পুরান সালেহপুর ব্রিজটিতে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা আরিচা মহাসড়কে দিনভরই ছিল যানজট। গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে বলিয়াপুর থেকে আমিনবাজার পর্যন্ত কেউ যানজটের কারণে আসতে পারে না। রাস্তায় প্রায় 5 কিলোর মতো জ্যাম। ওইখান থেকে গাড়ি থেকে নেমে দ্রুত যাওয়ার জন্য পায়ে হেঁটে এ পর্যন্ত আসলাম। মহিলাটা পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন, অনেকে হেঁটে যাচ্ছেন। এর আগে সকালে ব্রিজের ফাটল দেখতে আসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী। ভাঙা ব্রিজের পাশে শিগগিরই 4 লেনের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। আর বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধায়ক জানেন ব্রিজটি মেরামতে 3 সপ্তাহ সময় লাগতে পারে। মেরামত 2 ধরনের হতে পারে। এই ব্রিজটি আমরা এই অবস্থায় রেখেই যাতে যানবাহন চলাচল করতে পারে তার জন্য হয়তো খুব দ্রুত একটা মেরামতের ব্যবস্থা নিব। আমাদের 4 লেন বিশিষ্ট একটা সেতু নির্মাণের দরপত্র আহ্বান ইতিমধ্যে হয়ে গেছে এবং এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা অলরেডি রিকভার করতে পারবো। মেরামত করে ব্রিজটাকে আমরা পুনরায় চালু করার মতো ব্যবস্থা নিতে পারবো। আশা করতেছি যে সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে আমরা হয়তো শেষ করতে পারবো। স্থানীয়রা জানান বুধবার রাতে হঠাৎ করেই পুরনো সেতুর 3টি পিলার ফেটে যায়। রড বের হয়ে প্রায় 1.5 ফুট দেবে যায় সেতুটি। দীর্ঘদিন সংস্কার না হয় সেতুর নিচের পলেস্তারা আগেই খসে পড়েছে। এতদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। এই ব্রিজটি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় 70 দশকে স্থাপিত হয়েছে। এই ব্রিজটি অনেক দুর্ঘটনা করছে, গাড়ি পড়ে যায়, বাইকও পড়ে যায়, মানুষ পড়ে যায়। আমাদের আবেদন এইটাই যে আমাদের একটু মৃত্যু ভাত না থাকে পরিকল্পনা করা হোক। ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজশাহী, পাবনা, নওগাঁ ও রংপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এদিকে রংপুরে ঠান্ডাজনিত রোগে মারা গেছে একজন। রংপুরে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার রাতে শীতজনিত রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে একজন। আবহাওয়া অফিস জানিয়েছে 4 দিনে তাপমাত্রা কমেছে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে সকল শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রামে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতের কারণে পিছিয়ে যাচ্ছে চলতি মৌসুমের বোরো চাষ। পঞ্চগড়ের চরম দুর্ভোগে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। দিনাজপুরের হিলিতে হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের মাত্রা বাড়িয়ে তুলেছে। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহা হত্যার 17 বছর পরও ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক নেতারা এ হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত দাবি করেন। মফিউর রহমানের রিপোর্ট। সাহসী সাংবাদিক মানিক চন্দ্র সাহা ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি। 2004 সালের 15 জানুয়ারি বোমা হামলায় নিহত হন তিনি। সে সময় 14 জনকে আসামি করে মামলা হয়।
3 জন ক্রসফায়ারে মারা গেলে বিচার কার্যক্রম শুরু হয় 11 জনের বিরুদ্ধে। এর মধ্যে 2016 সালে 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কর্মনিষ্ঠ এই মানুষটি ছিলেন 21 টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি। এছাড়া কাজ করেছেন বিবিসি সহ দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে। মানিক সাহা 2009 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন। সাংবাদিক মানিক সাহার 17তম মৃত্যুবার্ষিকীতে ডিআরইউতে স্মরণসভার আয়োজন করে তার সুহৃদ সহকর্মীরা। এতে যোগ দেন সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ তার ঘনিষ্ঠজন। তারা বলেন, মানিক সাহা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, আর এটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ 75-এর 15ই আগস্টের পরে বাংলাদেশে এটা আমরা মনে করি এটা একটা প্রতিক্রিয়াশীল কুদেতা সংগঠিত হয়েছিল। সাংবাদিক মানিক সাহার মৃত্যুর মধ্য দিয়ে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাংবাদিকতার মগজটি আমরা কোথাও ছিটকে ফেলেছি কিনা। বাংলাদেশে অনেক হত্যার বিচার হয়েছে, অনেক হত্যার বিচার হয়। সাংবাদিকদের হত্যার ব্যাপারে বোধ হয় কোথাও কোনো কাটা বিধি আছে। এই হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে বক্তারা নতুন তদন্ত দাবি করেন। যদি আইনের কোনো ধারা থাকে যে পূর্ণ তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনা যায়, আমি সেই দাবিটাই করছি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নেপথ্য যারা ছিলেন তাদেরকে শনাক্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাই। তদন্তের কার্যক্রম সেটির অনুপক্ষ বিশ্লেষণ করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবার জন্য। মানিক সাহা সবসময় ছিলেন শ্রমজীবী মানুষের পাশে। পুরো জীবন কাজ করেছেন মানুষের কল্যাণে, বলেন সুহৃদ বন্ধুরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। দিনভর বাজার আর রাত জুড়ে হাজারো বাসের পার্কিং। আবাসিক এলাকার রাস্তাগুলো দখল হয়ে যাওয়ায় হাঁটা চলার স্বাধীনতা হারিয়েছেন রাজধানীর মিরপুরবাসী। উচ্চ স্বরে হর্ন আর লাগাতার ছিনতাইও মাত্রা ছাড়িয়েছে। সোহেল তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। চওড়া আর চকচকে রাস্তার সুবিধা খুব বেশি দিন সইল না মিরপুরবাসীর কপালে। দুপুর থেকে মধ্যরাত অবধি সেক্টরগুলোর রাস্তা জুড়ে বসে বিভিন্ন পণ্যের বাজার। এরই মধ্যে শুরু হয় বাসের পার্কিং। পরিবহন কর্মীদের হল্লা চিল্লায় রাতের ঘুম হারাম এলাকাবাসীর। সারা রাত টুং টাং আওয়াজ করে, যেখানে বাচ্চারা ঘুমাইতে পারে না এদের শব্দের কারণে। একটা গাড়িতে 3 থেকে 4-5 জন লোক থাকে। এদের কিন্তু টয়লেট, গোসল করার কোনো জায়গা নাই নির্দিষ্ট, যার ফলে তারা ড্রেনে কিংবা আমাদের বাড়ির সামনে তারা কিন্তু এগুলো করতে বাধ্য হয়। আমরা সকালে উঠে কখনো হাঁটতে পারি না। আমরা জিম্মি বাসের কাছে, চিন্তায় বেড়ে গেছে, কাউন্সিলরও দেখে না। হাজার হাজার বাস, সকালে বের হওয়া যায় না। মানুষ কি সুস্বাস্থ্য নিয়ে বাস করবে না? দয়া করে মিরপুরবাসীকে স্বস্তিতে থাকতে দিন। বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকায় এমন ঘটনা দুর্ভাগ্যজনক। যারা আমরা উন্নয়নের দায়িত্ব নিয়েছি তারা পেশাদারিভাবে কাজ করেনি। বিশেষ করে মিরপুর এরিয়াতে স্থানীয় যারা রাজনৈতিক লিডার থাকেন, পুলিশেরও কিছু সহায়তা পান, যার ফলে দেখা যায় এটা একটা মাসল ওরিয়েন্টেড ফোর্স হয়ে গেছে, কেউ কিছু বলতেও পারে না। প্রতি রাতে মিরপুরের প্রায় সবগুলো রাস্তার দখল নেয় পরিবহন মালিকদের সিন্ডিকেট। আছে ছিনতাই আর মাদকাসক্তদের অত্যাচার। নিরুপায় এলাকাবাসীর সাহস নেই এসবের প্রতিবাদ করার। মায়েরা চিৎকার বাক্কার পারে, স্বর্ণের চেন নিয়ে যায়, গার্মেন্টসের বেতন নিয়ে যায়। ওই জায়গায় তো পুলিশ পাহারাও আছে, তবুও চিন্তাই হচ্ছে। রাজনীতির ছত্রছায়ায় কিছু মাস্তান, এদের যোগ সাজসে এই ব্যবসায়ীরা এইভাবে অবৈধভাবে গাড়ি রাখার সুযোগ পাচ্ছে। যারা খুব অসুস্থ, আমরা প্রয়োজনে হসপিটালে যাব, সেখানেও যেতে পারছি না। নিজের বাড়িতে থেকেও যেন নিজ ঘরে পরাধীন মিরপুরের মানুষ। মিরপুর, পল্লবী সহ আশপাশের বিভিন্ন আবাসিক এলাকায় রাতভর বাড়ির সামনেই রাখা হয় হাজার হাজার যানবাহন, যে কারণে নানাবিধ অস্বস্তিতে এলাকার লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
স্বাস্থ্য খাতের দুর্বলতা ও জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর বড় সমস্যা, 21 টেলিভিশনকে মেয়র প্রার্থী রেজাউল করিম। বিশ্বে করোনায় মৃত্যু 20 লাখ ছাড়ালো, ফ্রান্সে কারফিউ জারি, চীনের টিকা নিলেন এরদোয়ান। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। ছুটির দিনেও নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগ করেন বিভিন্ন এলাকায়। এ সময় তিনি নগরীর পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া এলাকার ভোটারদের কাছে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নগরীর হাজীপাড়া, পানওয়ালা পাড়া, হালি শহর, সিডিএ আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। চট্টগ্রামকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 60-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু। এবার আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। স্বাস্থ্য খাতের দুর্বলতা এবং জলাবদ্ধতাকে তিনি দেখছেন চট্টগ্রাম মহানগরের বড় সমস্যা হিসেবে। 21 টেলিভিশনকে তিনি জানিয়েছেন তার পরিকল্পনার কথা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দীর্ঘদিন রাজনীতি করার পর এবারই প্রথম দলীয় মনোনয়ন পান। ভোটারদের কাছে তিনি যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। রাজনীতিটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণ করতে পারলেই একজন রাজনীতিবিদের স্যাটিসফ্যাকশন আছে। 60-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে রেজাউল করিম চৌধুরী রাজনীতিতে যুক্ত হন। অতীতে কখনো তিনি নির্বাচনের জন্য মনোনীত হননি। এবার মনোনয়ন পাওয়ায় জানালেন তার অনুভূতির কথা। সবাই যোগ্য প্রার্থী ছিল, তাদের মধ্যে বেছে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, এজন্য নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে প্রথম 100 দিনের মধ্যে 3টি কাজে বেশি গুরুত্ব দেবেন বলে জানান রেজাউল করিম চৌধুরী। হোল্ডিং ট্যাক্সকে সহনীয় পর্যায়ের জন্য আমি একটা পদক্ষেপ গ্রহণ করব। মশা মাছি এগুলো থেকে শহরবাসীকে মুক্ত রাখার জন্য আমি একটা কাজ প্রোগ্রাম গ্রহণ করব। স্বাস্থ্য খাতের চলমান পরিস্থিতিকে তিনি সবচেয়ে বড় সমস্যা বলে জানান। নির্বাচিত হলে তিনি প্রতি ওয়ার্ডে চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ইনশাআল্লাহ মেয়র নির্বাচিত হলে আমি চট্টগ্রামের 41টা ওয়ার্ডে মানুষ যাতে ফ্রি চিকিৎসা পায়, চিকিৎসা সেবা পায়, তার জন্য 41টা চিকিৎসা কেন্দ্র গড়ে তোলে। জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নেবেন বলে জানান তিনি। জননেত্রী শেখ হাসিনা 6000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এখন। হ্যাঁ, তো এইটার কাজ প্রায় শেষ হলে অনেকাংশে জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত হব। ভোটারদের ভালোবাসা বড় সম্পদ বলে জানান মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সমর ইসলাম, 21 টেলিভিশন। দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাব এডিটর হিলালি ওয়াদুদ চৌধুরী আর নেই। সকালে নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর। তিনি স্ত্রী, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা সাব এডিটর্স কাউন্সিল নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন হিলালি ওয়াদুদ। এদিকে তার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আরলা ফুড বাজারে নিয়ে এলো নতুন গুঁড়ো দুধ ডানো গ্রোথ শক্তি। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাধা পেরোবার ডাবল শক্তি শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ডানো গ্রোথ শক্তিতে রয়েছে দ্বিগুণ ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেলস ও প্রোটিন, যা সব বয়সী মানুষের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরলা ফুডের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী জাকিয়া বারি মমো, পুষ্টিবিদ ইশরাত জাহান সহ বেশ কয়েকজন মা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সার্টিফিকেট ছাড়াই 2000 যাত্রীর দেশে প্রবেশ, 12 এয়ারলাইন্সকে জরিমানা। কাল দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় ভোট, শান্তিপূর্ণ হবার আশা আওয়ামী লীগের, ইভিএম নিয়ে ফের অভিযোগ বিএনপির। চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আহত আরও এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু, পূর্বশত্রুতার জের বলছে পুলিশ। নিম্নমুখী চালের বাজার, সরবরাহ কম, শীতের সবজিতে স্বস্তি।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৩৫ জনের প্রাণহানি, আহত ৬ শতাধিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।